দর্শক, টাইম টক অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে টাইম টক অনুষ্ঠানে আমরা বিভিন্ন সময় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে থাকি এবং তাদের যে অভিজ্ঞতাকে আমরা শেয়ার করে থাকি। তো আজকে আমাদের সাথে রয়েছেন জনাব আব্দুল মোহাইমেন। উনি লন্ডনে গ্রোন আপ, বাংলাদেশে জন্ম, কিন্তু ছোটোবেলা থেকেই লন্ডনে বসবাস করছেন এবং সেখানে উনি হচ্ছেন থার্ড জেনারেশন। ওনার দাদা সেখানে বসবাস শুরু করেছিলেন, তারপর ওনার বাবা, তারপরে উনি, ওনার বাচ্চা কাচ্চারা ওখানে জন্ম নিলেও ওরা বাংলাদেশে এখন বসবাস করছে এবং তিনিও বাংলাদেশে বসবাস করছেন প্রায় 14 বছর থেকে। তো জনাব মোহাইমেন, আপনাকে টাইম টক অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনার জন্ম কোন জায়গায়? আমার জন্ম মৌলভীবাজার। আচ্ছা, সিলেটের মৌলভীবাজার কচুয়া গ্রামে। আচ্ছা, তো আপনি লন্ডনে গিয়ে পড়াশোনা শুরু করলেন, তারপরে কি করলেন ওইখানে? আমি ওইখানে আমার তখন আমাদের ও লেভেল ছিল, আমি আমার ও লেভেলটা কমপ্লিট করে আমি আমার বাবার বিজনেসে জয়েন করে ফেললাম। কি বিজনেস? এটা আমাদের বাবার রেস্টুরেন্ট ব্যবসা ছিল। আচ্ছা, তো বাবার রেস্টুরেন্টে জয়েন করছি, 3-4 বছর বাবার সাথে কাজ শিখে আমি নিজেই আমার একটা রেস্টুরেন্ট, তখন 90 ইংরেজিতে, আমি রেডিং শহরে, লন্ডনের রেডিং শহর, এটা কত দূর? এটা হিথ্রো এয়ারপোর্টে থেকে ওই M4 দিকে প্রায় 30-40 মাইল। আচ্ছা, লন্ডন সিটি থেকে। আচ্ছা, তো ওইখানে আমার প্রথম মানে জার্নি শুরু, রেডিং। আচ্ছা, তো মাশাআল্লাহ ওইখান থেকে আমরা একটা করছি, 2টা-3টা, এইভাবে আমরা আগাইছি। তার ভিতর দিয়ে কিন্তু আমার দেশের সবসময় একটা সম্পর্কিত থাকি গেছে। তো এখন কয়টা রেস্টুরেন্ট আপনি এখানে চালান? আমার এখন বর্তমানে 4টা আছে। কোন জায়গায় এগুলো? এগুলা একটা রেডিংয়ে, একটা ওয়াকিংহামে, আর একটা আছে এটা হ্যাম্পশায়ারে আমার কাছাকাছি, আর আরেকটা ওই রেডিং এর পাশেই, এটা টাইলাস বলে। এই 4টি এখন। সো আপনি তো ধরেন মানে ব্রিটেনের রেস্টুরেন্ট হচ্ছে একটা বিগ ইন্ডাস্ট্রি, বিশেষ করে ইন্ডিয়ান রেস্টুরেন্টের যে কালচার, ইন্ডিয়ান কারি এবং এই কালচার, এটা হচ্ছে ইটস বিকাম এ বিগ ইন্ডাস্ট্রি নাও। আমাদের এইটা বিশাল একটা ইন্ডাস্ট্রি, প্রায় আমরা 8,500-9 হাজার রেস্টুরেন্ট ছিল, প্রায় 1,20,000-30,000 লোক আমাদের এখানে একটা কর্মস্থান ছিল। আমাদের কম্বাইন্ড টার্নওভারও প্রায় 3.8 বিলিয়ন ছিল। এটা অনেক আগের। আমি যেহেতু রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের, এই যে গিল্ড অফ বাংলাদেশি রেস্টুরেন্টার্স, এটার সেক্রেটারি ছিলাম 93 থেকে, এবং আমার প্রেসিডেন্ট এনাম আলী সাহেব, আমরা মিলে আমরা এই সংগঠনটা অ্যাকচুয়ালি করছিলাম যে আমরা সারাক্ষণ বাঙালিরা এই রেস্টুরেন্ট সেক্টরটা মানে ব্যবসা করতেছি, কিন্তু ইন্ডিয়ান বলে পরিচিত। তো এই ইন্ডিয়ান বলে পরিচিতটা আমরা চাইছি যে আমরা না, এখন আমরা বাংলাদেশি বলে পরিচিত। কারণ আপনি ইন্ডিয়ান ট্যুরিজম মার্কেটটা দেখেন, এগুলা কিন্তু সারা আমাদের কষ্টের ইয়েটা। তো আমরা অনেকেই লেখায় ইন্ডিয়ান আমরা খুলে এখন বাংলাদেশি করছি। বাংলাদেশি একটা আইডেন্টিটি হয়ে গেছে এখন। ইন্ডিয়ানেরাও আসছে, পাকিস্তান আসছে, বিভিন্ন কুজিন নিয়ে তারা তাদের নাম নিয়ে আসে। তো আমরা কেন বাঙালি নাম নিয়ে যাব? তো এইটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। তো এটা আমাদের মাশাআল্লাহ ভেরি সাকসেসফুল। তো এখন কি আপনার, যেটা আগে আমি নিজেও দেখেছি লন্ডনে, যে মোস্ট অফ দ্য রেস্টুরেন্টের সামনে লেখা থাকে ইন্ডিয়ান কুজিন, রাইট? তো এটা কি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে? চেঞ্জ তো অনেক হচ্ছে এখন। অনেকেই শুধু বাংলাদেশি লেখে, আবার অনেকে বাংলাদেশি এন্ড ইন্ডিয়ান লেখে, হুইচ ইজ ফাইন। আচ্ছা, অ্যাট লিস্ট বাংলাদেশিটার সাথে ইন্ডিয়ান একটা পরিচিতি আছে। সো এখন তো মেজরিটি বাঙালিরা, কিন্তু আই উইল সে 75% বাঙালি এখন বাংলাদেশি রেস্টুরেন্ট নামে পরিচিতি রেস্টুরেন্ট হিসাবে চালায়। এবং আমাদের যে কাস্টমারগুলো এখন জানে দ্যাট অল দ্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট সো কল ইজ ওন অ্যান্ড রান বাই বাংলাদেশি এবং সিলেটি, তাও তারা এখন জেনে গেছে। তো এইটাও তো একটা বিশাল একটা ইয়ে। তো এই ক্যাম্পেইন নিয়ে আমরা শুরু করছিলাম। তো এটা আপনারা কিভাবে উপলব্ধি করলেন যে এই ইন্ডিয়ান কুজিনের যে পরিচিতি, এই পরিচিতিতে আমরা আমাদের বাংলাদেশকে বাংলাদেশের যে পরিচিতি, এই পরিচিতিকে মানে স্বতন্ত্র করতে, আলাদা করতে পারবো না? এটা আমাদের কিছু অবদান আছে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী সাহেব মারা গেছেন, সাইফুর রহমান সাহেব, উনি আমাকে একদিন নিজেই বা আমার এই বন্ধুরে ডাইকে বললেন, বা তোমরা সারাক্ষণ
ইন্ডিয়ান তোমরা বাংলাদেশি বলি করো, আমি যতটুকু সাহায্য সহযোগিতা লাগে এমবেসিকে বলে দিব। তো উনারও যেটা কথাটা বললাম, যেহেতু উনি আমাদেরকে ইন্সপায়ার করেছিলেন এট দ্য টাইম ওয়েন উই ওয়ার ডুইং দিস। আর আমরা যখন শুরু করলাম, আমাদের একটা গ্রুপ, আমাদের অনেক বন্ধু বান্ধব, আমরা প্রায় 10-12 জন বন্ধু ছিলাম এই অর্গানাইজেশনে। এবং আমাদের এই 10-12 জন বন্ধুরা কিন্তু তখন লন্ডনের বেস্ট রেস্টুরেন্টগুলার মালিক, ওনার। কেউ ম্যানচেস্টারে, কেউ বার্মিংহামে, কেউ স্কটল্যান্ডে। হ্যাঁ, আমরা বিভিন্ন শহরে, শুধু আমাদের এলাকা না। এবং আমরা ওদেরকে পিক করছি যে দে আর দ্য লিডার অফ দিস টাউন। এই শহরে ওনাদের ব্যবসা সবচেয়ে ভালো, দে আর দ্য মডার্ন কন্টেম্পোরারি রেস্টুরেন্ট, এরাই মানে। তো ওনাদেরকে নিয়ে যখন বসলাম, তো ইট ওয়াজ এ চ্যালেঞ্জিং, কারণ অনেকেই কিন্তু বলে যে আমরা নাম চেঞ্জ করলে আমাদের ব্যবসা হবে, আমরা ইন্ডিয়ানের ব্র্যান্ড। কিন্তু এখন তো এটা না, এখন মাশাআল্লাহ, হ্যাঁ, সবাই জানে, ইংলিশ মিডিয়া থেকে ধরে আমাদের ক্লায়েন্ট থেকে ধরে সবাই জানে এখন বাংলাদেশি। আর এখন আমরা ভেরি প্রাউড, কারণ এখন আমাদের ক্রিকেট টিমটাও এত ভালো করতেছে যে আমাদের ক্লায়েন্ট আসে, কাস্টমার আসে, আইসে আমাদেরকে প্রথম সাবজেক্টই এই ক্রিকেট টিম ইজ ডুইং ওয়েল। তো আমরা বাংলাদেশি বলে যে আমাদের একটা পরিচিতির দরকার, উই নিডেড দ্যাট। হ্যাঁ, তো এই বাঙালি বলে যে আমাদের পরিচয়, এইটার জন্য কিন্তু আমরা এই ক্যাম্পেইনটা শুরু করেছি। আচ্ছা, তো এটার নাম দিয়েছেন আপনারা গিল্ড ইন বাংলাদেশ, দ্য গিল্ড অফ বাংলাদেশি রেস্টুরেন্টার্স, দ্য গিল্ড অফ বাংলাদেশি রেস্টুরেন্টার্স অ্যাসোসিয়েশন। জি। আচ্ছা, এইটা মানে এই আমাদের মনে করেন যে আপনাদের তো এখানে 4th জেনারেশন, আমেরিকাতে এখন আমাদের 1st জেনারেশন, বাট স্টিল দি বিজনেস গ্রোয়িং। এবং আপনার অনেক জায়গায় বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন রেস্টুরেন্ট আছে, কিন্তু ওনারা বাংলাদেশি শব্দটা ইউজ করতে এখনও ভয় পান, যে যদি মানে কাস্টমার বেস যেটা ওনাদের, এই কাস্টমার বেস যদি হঠাৎ করে নতুন একটা ওয়ার্ড দেখলো, বেসিক্যালি তারা অনেকেই এখনো বলে যে লেটস গো টু ইন্ডিয়া, হ্যাভ ইন্ডিয়ান ফুড। তো ইন্ডিয়ান ফুডের রেস্টুরেন্টে গিয়ে যদি দেখে বাংলাদেশ লেখা, তাহলে তারা হয়তো কনফিউজ হবে এবং তারা ঢুকবে না। এইটাকে দূর করার জন্য আপনি কি কোনো টিপস দিবেন এখানে আমাদের যারা? হ্যাঁ, ডেফিনেটলি। এটা তো যেহেতু আই এম প্রাউড টু সে দিস, আমরাও এইভাবে একটা ইয়ে করে আমাদের এটা, যেটা ওই যে আপনি বললেন যে এইখানে আমি 94-এ আসছি, এসে দেখছি যে এই কিছু রেস্টুরেন্ট এই ডাউনটাউন বা ম্যানহাটনে, কিন্তু এখন বিভিন্ন শহরে দেখতেছি আমাদের অনেকেই রেস্টুরেন্ট শুরু করছেন এবং এইখানে ইন্ডিয়ান বলে বা আদার। বাট ওনারা যদি এইভাবে একটা ক্যাম্পেইনিং আমাদের মতো একটা অর্গানাইজ করে এবং ওনারা যদি এইটাকে মিডিয়াকে মানে খাওয়াইতে পারে, তাইলে এইটা কোনো ভয় নাই, বরং দিস উইল ব্রিং দেম মোর ট্রেড অ্যান্ড বেটার বিজনেস। কারণ আমরা যখন শুরু করলাম তখন আমরা কিন্তু ফুড মিনিস্টার, তখন অ্যাঞ্জেলা ব্রাউনিং, সবাইকে নিয়ে একটা 5-স্টার হোটেলে আমরা লঞ্চিং করেছি। এবং বিভিন্ন সময় কিন্তু আমরা বাংলাদেশি কুজিনটাকে ইভেন হাউস অফ কমনে আমরা লঞ্চ করছি, এই যে বাংলাদেশ কুজিন আমরা যখন প্রথম ইয়ে করি। তো পার্লামেন্ট থেকে ধরে আমাদের সব কিছুতেই আমরা একটা হিউজ একটা মানে পিআর যেটা আমরা ইউজ করেছি, যেটা আমাদের মিডিয়া, টিভি, পত্রিকা। তো এইটা যদি হয় তাহলে আমাদের বিজনেসের জন্য কিন্তু এখন রাইট টাইম। এই নিউ ইয়র্কে এটা কিন্তু আমাদেরকে একটা প্রচন্ড ব্যবসা নিয়ে আসবে, কারণ অনেক লোক এখন মনে করবে ও দিস ইজ সামথিং নিউ, নট ইন্ডিয়ান বাট বাংলাদেশি, let us go and try the Bangladeshi food. সো এই জন্য আপনি কি মনে করেন যে একটা পিআর দরকার হবে এই জন্য, রাইট? পিআর বলতে এই যে যারা করবেন এরাই পিআর, মানে এরাই এটা লোকাল এমপি বা লোকাল আপনাদের যে মেয়র, এনাদেরকে নিয়ে এটাকে ডেভেলপ করতে হবে। তখনই আপনি মিডিয়া তো ইজ হাংরি, দে ওয়ান্ট টু ফাইন্ড সামথিং ডিফারেন্ট। সো মিডিয়াকে যদি আপনারা এইটা খাওয়াইতে পারেন, দেন ইট উইল ওয়ার্ক। ওকে, সো ব্রিটেনে এখন কত হাজার রেস্টুরেন্ট বলেন আছে? 8,500 রেস্টুরেন্ট, ইটস এ হিউজ ইন্ডাস্ট্রি। হ্যাঁ, কিন্তু আমাদের এখন খুব মানে এই যে রিসেন্ট যেটা, এটা আমাদের খুব সমস্যা হচ্ছে যে আমরা 3rd and 4th জেনারেশন যেহেতু মানে আসতেছে না এই সেক্টরে, আমাদের স্টাফিং নিয়ে কিন্তু খুব প্রবলেম হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, সো ইট ইজ রিয়েলি ডিটারেটিং। আরেকটা জিনিস আপনাকে জানতে চাই যে আমাদের এখানে যারা জেনারেশন, এই জেনারেশন দেখা যায় যেমন সেবার 1st জেনারেশনের লোকরাই আমাদের ট্রেডিশনাল যে ফুড আছে ভাত মাছ, এটা খুব একটা প্রেফার করে কি আপনার আমেরিকান ফুড লাইক ম্যাকডোনাল্ড, ফ্রাই চিকেন, ফাস্ট ফুড, হ্যাঁ, চিপস, এই ধরনের আমাদের জেনারেশন এইখানে যারা ইউকে তো সেম। সো এদেরকে মানে
এই আমাদের ট্রেডিশন রাখার ব্যাপারে আপনারা কি কোনো আমি ইয়ে আছে আপনার? না, আমরা এটা আমাদেরও ইয়ে আছে। আমার বাসায় দেখেন দিনের বেলা লাঞ্চ টাইমে আমরা ভাত মাছ খাই, রাত্রের দিকে আমার ওই ছেলেমেয়েরা, আমি না মানে ওনারা ফাস্ট ফুড খায়। সো বেসিক্যালি উই আর স্টিল হ্যাভিং দ্যাট হাফ অ্যান্ড হাফ ডিভাইডেড। আর এটা উচিত, আমাদেরও প্যারেন্টসদেরও উচিত বাচ্চাদেরকে নিয়ে বসে আমাদের ট্র্যাডিশন খাওয়ার বা আমাদের যে পিঠা বা তরকারি এইগুলা আমাদেরও উচিত এদেরকে শেখানো এবং খাওয়া। এটা যদি আমরা না করি তাইলে ওই ইয়ের থেকে চলে যাবে। সো আমরা ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে ফিরবো। আচ্ছা দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, টাইম টক অনুষ্ঠানে আবার আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে আছেন জনাব আব্দুল মোহাইমেন। উনি লন্ডন প্রবাসী, বাট এখন বাংলাদেশে বসবাস করছেন। ওনার অনেকগুলো রেস্টুরেন্ট আছে এবং ওনার সাথে যে আলাপ আমরা আগে করছিলাম এবং জানছিলাম বিভিন্ন বিষয়। আচ্ছা জনাব মোহাইমেন, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই যে আপনারা একটা সংগঠন করেছিলেন বাংলাদেশ ব্রিটিশ চেম্বার অফ কমার্স। সো এই বাংলাদেশ ব্রিটিশ চেম্বার অফ কমার্স, এটার কাজটা কি? এটা আমরা 91-এ ইনিশিয়ালি আমরা 7 জন বিজনেসম্যান মিলে এটা আমরা একটা বাংলাদেশ ব্রিটিশ মানে ব্রিটিশ এবং বাংলাদেশ দুইটা দেশের সাথে যৌথ একটা চেম্বার অফ কমার্স আমরা যখন ইয়ে করলাম, ডক্টর কবির চৌধুরী তখন আমাদের ডিজি ছিলেন, রহিম সাহেব ফাউন্ডার চেয়ারম্যান ছিলেন, ইকবাল আহমদ এই যে আমাদের লন্ডনের ব্যবসায়ী বা আমাদের ফ্রেন্ড বন্ধু মিলে আমরা 7 জন বা 8 জন ছিলাম প্রথম। তো এইটা হলো যে আমরা আমাদের প্রেসিডেন্ট কিন্তু ব্রিটিশ হাই কমিশনার ভার্চুয়ালি, আর বাংলাদেশে কিন্তু বাংলাদেশের হাই কমিশনার। সো এইটা একটা হাই প্রোফাইল যখন আমরা এইভাবে একটা অর্গানাইজ করে আমরা ব্রিটিশ কোম্পানি যেগুলো বাংলাদেশে ব্যবসা করতেছিল লাইক ফিনলে, ডাঙ্কান, ক্রেইন এনার্জি, এদেরকেও আমরা মেম্বার করেছি। আর লন্ডন থেকে সাধারণত অনেকেই এটা নিয়ে অনেক বেনিফিটেড, ইন্ডাস্ট্রি করেছেন অনেকেই, ইভেন কি আমাদের ডাইরেক্টরদের মধ্যে অনেকেই ইন্ডাস্ট্রি করেছেন, ব্যাংক করেছেন, ইন্স্যুরেন্স করেছেন ফ্রম দ্যাট চেম্বার অফ কমার্সের একটা আইডেন্টিটি নিয়ে। কারণ আপনি যাই করেন আপনার একটা বিজনেসের একটা আইডেন্টিটির দরকার। যেমন আপনাদের দেখছি ঢাকায় আমেরিকান বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইজ ডুইং ভেরি ওয়েল। ওনারা কিন্তু প্রায়ই দেখি বিভিন্ন বড় বড় সেমিনার করেন, বিভিন্ন ট্রেড ডেলিগেশন নিয়ে যান। আমরাও কিন্তু এই বাংলাদেশ ব্রিটিশ চেম্বার অফ কমার্সের থ্রুতে অনেক ডেলিগেশন নিয়ে গেছি। হ্যাঁ, আমরা বাংলাদেশে 2005-এ ইপিবি থেকে আমাদেরকে ফান্ড দিল, আমরা এক্সপো 2005 ইউকেতে করেছি, উইচ ওয়াজ এ ভেরি সাকসেসফুল। বিভিন্ন ব্রিটিশ কোম্পানি has placed order with Bangladesh. So that was actually sharing the business between the two country. এখনো we are doing that. অনেকেই ইনফরমেশন চায়, অনেকেই, যেমন আমি আসার আগে আমাদের আইটি সেক্টরে আমরা একটা এমওইউ সাইন করেছি উইথ এই যে আমাদের প্রতিমন্ত্রী পলক সাহেব, a very dynamic minister who is putting all his effort into the IT sector. এবং আমাদের আইটি সেক্টর এখন এমনভাবে they have given facility যেটা আপনাদের অনেকেই আমেরিকাতে আছেন আমাদের এই জেনারেশনে, they are very much young and expert, they know all about this IT e-commerce business. তো সরকার এখন 235 একর জমি দিছে গাজীপুরে, যেখানে আপনার 10 year ট্যাক্স ফ্রি, ডিউটি ফ্রি, হ্যাঁ, ফর ইউ টু go and produce your software and hardware in Bangladesh. Right. So Bangladesh basically is giving all that facilities. তো এইটা ধরেন আমাদের চেম্বার আছে বলে আমরা এই কাজটাও আমাদের সমাজে মানে আমাদের যে জেনারেশনকে আমরা দিতে পারতেছি এই সার্ভিসটা। তো এইগুলা দরকার। এই যে ইয়াং এখন অনেক ছেলেরা আমাদের মেম্বার চেম্বারের, যারা বাংলাদেশে যেতে চায়, ব্যবসা করতে চায়, সো দে কাম থ্রু আস, উই গিভ দেম অল দ্য ইনফরমেশন। সো মনে করেন বাংলাদেশ ব্রিটিশ চেম্বার অফ কমার্স
এটা কি কোনো ধরনের হেল্প করতে পারে আমাদের আমেরিকা যারা বাঙালি আছে এদের অবশ্যই। সাথে আপনাদের কোনো লিংক বা কোনো ধরনের শেয়ার এক্সপেরিয়েন্স? হ্যাঁ, আমাদের আপনারা তো এখন ফোর্থ হ্যাঁ, জেনারেশন, আমরা ফার্স্ট জেনারেশন। আমাদের একটা ডেলিগেশন আসছিল, যেহেতু আপনি নিজেই বললেন আসছিল, একবার এসে গেছে। ইয়েস, আমাদের এইটাও একটা আইডিয়া যে আমরা যদি শেয়ার করি এইখানে যে এক্সপেরিয়েন্সটা এক্সপিরিয়েন্সটা, বা এইখান থেকে আমাদের দেশ কিন্তু আর এইভাবে থাকবে না, দেশ ইজ গোয়িং দ্য রাইট ওয়ে। তো এইখান থেকে যদি আমরা সারাক্ষণ চিন্তা করি যে দেশের এটা যেতে পারবো না। আমি 14 বছর ধরে বাংলাদেশে, হ্যাঁ, আপনারা সবাই দোয়া মাশাআল্লাহ, প্রবলেম সব দেশেই থাকে, সব দেশে ইউ হ্যাভ টু ফেস, দেয়ার অলওয়েজ বি আ রেড টেপ ব্যুরোক্রেসি, বাট উই অল হ্যাভ টু ফেস ইট, স্মল অর লার্জ। এটা মানি না যে এটা, কিন্তু আমাদের দেশে এখন যে বর্তমান সিচুয়েশন, অনেক ফরেনাররা যাচ্ছে। আপনাকে একটা স্মল ইনফরমেশন বলি, ইভেন চাইনিজ আমি দেখলাম গত বছর আমার একটা মৌলভীবাজারে গেছে, দে আর রিসোর্সিং দেয়ার ফ্যাক্টরিজ টু বাংলাদেশ। ইভেন তারা গেছে শাইস্তাগঞ্জে একটা ফ্যাক্টরি করতে। তো চেম্বার, আমরা ভলেন্টারিলি অর্গানাইজেশন, উই আর হেল্পিং ফর পিপল। এখন আমরা যদি মনে করেন আমেরিকা থেকে কারো, আপনাদের যারা এখানে বিজনেসম্যান আছেন, ওনারা যদি মনে করেন একটা বিশাল একটা প্রজেক্ট করতে চান গিয়ে বাংলাদেশে, দেখেন শেয়ার উইথ আস। আমাদের ওইখানে হয়তো ইউকেতে এইরকম আরো 10-15 জন লোক আছে দ্যাট ওরা সেম বিজনেসে ইনভেস্ট করতে চায়। মানে সিমিলার আমাদের ইংল্যান্ডে হয়তো 10-15 জন ওই লাইনের বিজনেসম্যান চাচ্ছেন হয়তো। তো এই যে জয়েন্টলি, হ্যাঁ, একটা গ্রুপ হইতে পারে এবং জয়েন্টলি গিয়ে বাংলাদেশে এটা বিশালভাবে একটা প্রজেক্ট করতে পারেন। হ্যাঁ, আমি বলতেছি না যে অনেকেই মনে করে যে আমি সিঙ্গুল ব্যবসা, এটা একটা ব্যবসা, আর জয়েন্ট ভেঞ্চারে গিয়ে বাংলাদেশে করাটা ইজ আরেকটা ব্যবসা। তো এইটার জন্য হয়তো একটা গ্রেট আমরা শেয়ার করতে পারি। আপনি তো প্রবাসে দীর্ঘদিন ছিলেন, দেশে এখন আছেন। এই এক্সপেরিয়েন্স থেকে আমাদের অনেকেই বাংলাদেশে এখন পর্যন্ত এইখান থেকে গিয়ে বা আমেরিকা বলেন বা ব্রিটেন থেকে গিয়ে কমফোর্ট ফিল করে না, মনে করে যে ল অ্যান্ড অর্ডার, গভর্নমেন্টের বিভিন্ন পলিসি, ঘুষ, দুর্নীতি, এগুলো তো একটা মুখ্য বিষয়। অনেকে মনে করে বাবা এই হাসলে আমার যাওয়া দরকার নেই। এইটাই সবচাইতে বড় প্রবলেম। অনেকে এয়ারপোর্ট থেকে শুরু করে একদম তার নিজের গ্রামের বাড়ি পর্যন্ত উনি কিছু না কিছু পরিস্থিতির শিকার হয়। তো এতেই উনাদের মন মানসিকতা চলে যায়। তো এইগুলা সাধারণত হয়, আমি বলবো না যে হয় না, যে কোনো গভর্নমেন্টের আমলেই হয়। আমি বলবো না যে এটা এখন হচ্ছে না, তখন হচ্ছে না, বাট সামটাইম দের ইজ রিজন ফর অল দ্যাট। এবং ক্রাইম পৃথিবীর সব দেশেই থাকে। এবং আমি গেছিলাম, আমার একটাই মোটিভ ছিল বাচ্চাদেরকে নিয়ে স্কুলে পড়ামু, একটু বাংলা শিখামু, একটু ব্যবসা করবো। সো আই নেভার গট ইনভলভড উইথ দ্য লোকাল ভিলেজ পলিটিক্স ও এনি আদার পলিটিক্স। কারণ যখনই আমরা যাই তখনই আমরা এইসব ছোটোখাটো জিনিসের শিকার হই। তো আমি বলবো যারা এই মন মানসিকতা নিয়ে যেতে চান, কোনো প্রবলেম নাই, কারণ পৃথিবীর সব দেশেই ক্রাইম আছে। হ্যাঁ, আমি মাঝে মাঝে বলি আমাদের লন্ডনের বিভিন্ন শহরের এক শুক্র শনি উইকেন্ডের যে ক্রাইমটা হয়, এটাও আমাদের সারা বাংলাদেশে হয় না। কিন্তু আমাদের বাংলাদেশে ছোট্ট একটা কিছু হইলে এটাকে বিশালভাবে সবাই জানে, এবং আমরা একে অন্যর সাথে এত সম্পর্কিত। একটা ঘটনা ঘটলে আমরা টেলিফোনে বলি না খবরদার তোমরা যাইও না, এইটা অ্যাকচুয়ালি পটেনশিয়াল ইজ দেয়ার। ওকে, সো আপনি তো আওয়ামী লীগের রাজনীতির সাথে ইনভলভ। এর আগে অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব বিএনপিতে ছিলেন, ওনার সাথে আপনার সম্পর্কে পরিচয় ছিল, জানাশোনা ছিল। সো এখন যে আওয়ামী লীগের বর্তমান যে বিজনেস পলিসি আর এর আগে যারা ক্ষমতা ছিলেন তাদের বিজনেস পলিসি, এর মধ্যে কোনো বেসিক পার্থক্য আপনার চোখে পড়ে কিনা? ডেফিনেটলি আপনি যেটা বলছেন, মানে আমি চাইলাম যে আপনি এই ধরনের একটা প্রশ্ন করবেন আমারে। আমরা যারা বিদেশে থাকি, আমি চেম্বার করি, আমরা অনেক সময় আমরা যেই দল ক্ষমতায় আসুক না কেন, যেই মন্ত্রী হোক না কেন, আমাদের একটা নৈতিক দায়িত্ব যে আমরা ওনাদের সাথে আমাদের মানে কি করা যায় না করা যায়, যেন আমরা বিদেশে থাকি। কারণ আপনি লন্ডনে আমেরিকায় আমরা বসে কিন্তু আমরা এইখানে গ্রুপিং করে আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টি করে আমাদের কোনো লাভ নাই। বরঞ্চ আমরা এই সময়টুকু যদি নিজের ছেলে মেয়েদের সাথে দেই, বসে একবেলা খাই, ফ্যামিলিটাকে একটু সময় দেই, দেখবেন আমাদের ফ্যামিলি সমস্যা অনেক কম হচ্ছে।
দল করি আমি, আওয়ামী লীগ করি, আপনি বিএনপি করেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। দল কি ভালো করলো কি খারাপ করলো এটাও আমার বলার দরকার। তো হ্যাঁ, ওনার কথা বললাম, সাইফুর রহমানের সাথে পরিচয় ছিল, উনি মাঝে মধ্যে যথেষ্ট সহযোগিতা করতেন, মানে একজন ভালো লোক ছিলেন বা ইয়ে করলেন, এটা বলি না যে হ্যাঁ, বাট এই পিরিয়ডটা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য যেহেতু ইনফ্রাস্ট্রাকচার ছিল না, কারণ আমি ওই সময় বাংলাদেশে একটা হোটেল করেছিলাম, তো আমার ইলেকট্রিসিটির বিল আসতো আপনার ৮০-৯০ হাজার টাকা, আর জেনারেটরের কস্ট আসতো ১,৬০,৭০,০০০ টাকা। তো এইগুলা অনেকে জানে না, বুঝে না, তখন ছিল না। কিন্তু এই গভর্নমেন্ট আসার পরে আমরা কিন্তু ইলেকট্রিসিটি নিয়ে কোনো সমস্যা নাই, আমার জেনারেটর এখন হার্ডলি আমরা চলে। হ্যাঁ, তো এইটা কিন্তু খুবই দরকার ছিল। আপনি পাওয়ার যদি না থাকে তো আপনি কিভাবে ব্যবসা করবেন? এখন হচ্ছে আপনারা জিজ্ঞেস করতে পাওয়ারের মানে লোডশেডিং আগে যে অবস্থা ছিল এটা তো মানে একটা খুবই মানে আতঙ্কজনক আতঙ্ক। এই যে বললাম আপনারা, আমাদের ব্যবসা বন্ধ হওয়ার পথে, আমরা ৮০,০০০ টাকা ইলেকট্রিক বিল, আর ওইদিকে ১,৬০,০০০ টাকা জেনারেটর কস্ট। তো ডিজেল চালাই, আপনি জেনারেটর চালাই, আমাদের চলতে হইতো। কিন্তু এখন ইটস দ্য অপোজিট। অপোজিটও না, আমি বলবো যে হার্ডলি আপনি দেখবেন লোডশেডিং হচ্ছে। এটা কিভাবে গভর্নমেন্ট সলভ করলো? এটা এই গভর্নমেন্টের প্রথমই প্রায়োরিটি ছিল আসার পরে দ্যাট ওনারা এই যেইভাবেই হোক ওনারা ইলেকট্রিসিটির এই প্রবলেমটা সলভ করবেন, পাওয়ারের শর্টেজটা। কারণ পাওয়ারের শর্টেজটা যদি উনি ঠিক না করেন তাহলে তো কোনো ইন্ডাস্ট্রি, বিজনেস এগুলা চলবে না। এখন আপনি দেখেন আমাদের লোকাল প্রাইভেট সেক্টর বলেন বা গভর্নমেন্ট সেক্টর বলেন, মাশাআল্লাহ দে আর অল ডুইং ওয়েল, এবং হিউজ ইনভেস্টমেন্ট যেগুলো আমরা অনেকে বুঝি না, দেখি না, যেমন পদ্মা সেতু বলেন, মেট্রো রেল বলেন, বা ডিসেন্ট্রালাইজিং অফ ঢাকা বলেন, দিস আর অল হ্যাপেনিং, ইট জাস্ট টেকস টাইম। হ্যাঁ, তো এই যে পত্রিকা দেখে বা নিউজ দেখে বা বিভিন্ন স্টোরি দেখে, হ্যাঁ, আমরা যেন ডিসহার্টেড না হই, কারণ এটা আমাদের দেশ, আমরা যেতে হবে, করতে হবে, যেটা হওয়ার আমাদের দেশেও হবে। নিরাপত্তার ব্যাপার তো আমি কাউকে দিতে পারবো না, আমারটাও আমি দিতে পারবো না। আজকে আমি নিউ ইয়র্কে আছি আপনার সাথে, বাইরে হয়ে গিয়ে আমার কি হবে এটা আমি বলতে পারবো না। তো দ্যাটস সামথিং। আপনি প্রবাসী হিসেবে তো আপনি যখন দেশে যান বা দেশে অবস্থান করেন, ইদানিং খুব একটা জঙ্গিবাদ, মৌলবাদ এদের কথা শোনা যাচ্ছে, এটা আপনি কি ফিল করেন? এটা আমাদের দেশে কিন্তু মৌলবাদী আছে, বুঝছেন, কিন্তু আইএস যেটা জঙ্গিবাদী, এটা হওয়ার কোনো কতই হইতে পারে না। এইটা একটা পরিকল্পিতভাবে একটা, ওই যে একটা ইহুদি মহিলা ছিল ওই যে প্যালেস্তাইনে, তার একটা ওয়েবসাইটে এই বিদেশি হত্যার ব্যাপারটা দিয়ে আইএস, হ্যাঁ, এটা একটা আতঙ্কের মধ্যে আমাদেরকে দিয়ে আজকে দেখেন আমাদের বিদেশিরা হুট করে এই আমেরিকান এমবেসি, ব্রিটিশ এমবেসি হুট করে তারা ইম্বার্কো করে দিল ফর দ্য ফরেনার্স। হ্যাঁ, এটাতে কিন্তু আমাদের ইকোনমিকলি, হ্যাঁ, একটু আমাদের সমস্যা হচ্ছে, কারণ অনেক বিদেশি ফরেনার ওয়ার্কার এই হোটেল থেকে হুট করে আপনার চেক আউট করে চলে গেছে। বাট আদারওয়াইজ নাথিং লাইক দ্যাট, নাথিং লাইক দ্যাট, বিকজ আই ওয়াজ ইন বাংলাদেশ এট দ্য টাইম। অস্ট্রেলিয়ার তো অলরেডি তাদের লোকদেরকে চলে যেতে, হ্যাঁ, কিন্তু আসতেছে, আসবে। এইগুলা হচ্ছে একটা জানি না, যেমন প্যারিসে সেই দিন ঘটনা ঘটলো, the Eurostar was still running, everything was still going, people were, হ্যাঁ। তো এই যে দুই বিদেশি আমাদের দেশে যেভাবে হলো, একজন তো গ্রামের মধ্যে হাঁটতে গেছে, উনি তো কোনো প্রশাসন চায় নাই, পুলিশের কোনো অথরিটি নেয় নেই। আজকে যদি আপনার পুলিশের আন্ডারে বা অথরিটি নিয়ে বা আমাদের দেশে যদি কোনো আইন শৃঙ্খলা মানে একটা অনুমতি নিয়ে আর এই কাজটা হইতো, তাইলে আমি বলতাম যে আমাদের দেশের আইন শৃঙ্খলাটা ব্যর্থ, একজন লোককে প্রোটেকশন দিতে পারতেছে না। আচ্ছা, আপনাকে শেষ একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আপনি তো, আপনার অনেক এক্সপেরিয়েন্স আছে। ফার্স্ট অফ অল ইউ আর এ রেস্টুরেন্ট ওনার, আপনার 4টা রেস্টুরেন্ট লন্ডনে আছে, এবং লন্ডন ইটস এ বিগ ইন্ডাস্ট্রি। বিগ ইন্ডাস্ট্রি হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে লন্ডনের যে ফাইন কুজিন যেগুলো আছে, এগুলো আসলেই ফাইন কুজিন, মানে ক্লাসিক। আপনি তো আমাদের নিউ ইয়র্ক বা আমেরিকায় ইন্ডিয়ান রেস্টুরেন্টের বিভিন্ন দেখেছেন, এবং যেটা বিশেষ করে আমাদের ম্যানহাটনের 6th স্ট্রিটের রেস্টুরেন্টগুলো আপনি দেখেছেন, যে এর ডেকোরেশন, এর ইন্টেরিয়র ডিজাইন, তার সার্ভিস, তার অন্যান্য সার্বিক যেটা,
এইটা আপনি ব্রিটেনের যে রেস্টুরেন্টের যে উত্থান এবং তাদের যে কালচার আর এখানের যে কালচার, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আপনি দেখতে পেয়েছেন? আমি যখন 77-এ আমার বাবার সাথে আসলাম, ছোট ওই যে বললাম, তারপরে যখন শুরু করলাম রেস্টুরেন্টে, তখন আমি গিয়ে দেখতাম ওই ফ্লকি ওয়ালপেপার, ওই ডেকোরেশন, ওই খাওয়ার, ওই মেনু, ওই লাইট, বুঝছেন ওইগুলা। তখন দেখতাম যে ওই ব্যবসাটাই আমাদের ছিল। রাত্রে 11টার পরে 10টার পরে ওরা পাব থেকে বাইর হবে, ওরা কারি খাবে, আইসা ভিন্দালু, ফাল, ওই যে হট কারি। অ্যান্ড দ্যাট বিকেম ব্রিটিশ যারা খায় তাদের মানে একটাই ধারণা ছিল যেটা, যে ইন্ডিয়ান খাবারটাই বোধহয় হট অ্যান্ড স্পাইসি। আমরা যখন শুরু করলাম, মাই ফার্স্ট থিং ওয়াজ দ্যাট উই উইল নট এন্টারটেইন দিস কাইন্ড অফ কাস্টমার। তো আমি যখন প্রথম রেস্টুরেন্টটা করলাম, I spent £500,000 at that time with the latest interior design, the best furnitures. So we came out of the flocky wallpaper to the modern concept of the fine dining, and then we created. এটা কিন্তু যে আপনি ইন্ডিয়ান কুজিন বলতে পারবেন না। এটা আমি একবার বিবিসিতে বলছি that there is no such thing as authentic. এটা হচ্ছে আমরা we have developed for the western palate. রাইট। তো আমরা যখন ওয়েস্টার্ন প্যালেটের জন্য এটা ডেভেলপ করেছি, এটা আমরা করনেশন মিল্ক থেকে আমরা হুইপিং ক্রিমে গেছি, চিজ, বাটার, বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস যেটা আমাদের বাংলাদেশে আমরা এটা হতে চাই। এবং আপনি দেখেন আমাদের খাবারে বেশ কম আছে, সিলেটের খাবারে আর চিটাগাংয়ের খাবারে বিভিন্ন বেশ কম। ইন্ডিয়াতে যান আপনি দেখবেন সাউথ ইন্ডিয়ান একটা। তো আমি যখন ওই টাইমস নিউজ পেপার একটা আর্টিকেলে বলছিলাম যে দেখেন উই আর দ্য অথেন্টিকনেস বলছিল একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আর বাকি আমাদেরকে ফাস্ট ফুড বলছিল। তো আই গট ভেরি আপসেট উইথ দিস, যে আমার বাপদাদারা এখানে এত কষ্ট করে, এত রাত্রে দিনে কাজ করে, লাইফটাকে স্যাক্রিফাইস করে আজকে আমাদেরকে একটা কারি ইন্ডাস্ট্রি দিয়ে গেছেন ওনারা, আর ওনারা এইভাবে ক্রিটিসাইজ করতেছে। তো আমি বললাম যে দেখো ইন্ডিয়ান ওরা কি খায়, আপনার মেইনলি সব ভেজিটেরিয়ান। পাকিস্তানিরা কি খায়, নান খায়, ব্রেড খায়, বুঝছেন। উই আর দ্য অনলি পিপল হু ইট রাইস অ্যান্ড কারি, ফিশ। তো বেসিকলি উই আর দ্য অথেন্টিকনেস, উই হ্যাভ ক্রিয়েটেড দ্যাট। তো দ্যাট বিকেম এ ভেরি একটা চ্যালেঞ্জিং। আমি কিন্তু এটা ইট ওয়াজ এ লাইভ অন মর্নিং ব্রেকফাস্ট শো টিভিতে। তো এইভাবে কিন্তু আমরা অনেক কিছু করেছি ইউকেতে, করে কিন্তু এই কারি ইন্ডাস্ট্রিটাকে এই লেভেলে নিয়ে আসছি আমরা। তো এইখানেও আমি যেটা দেখছি নিউ ইয়র্কে, মেবি ইট উইল টেক টাইম, বাট সামবডি টু টেক এই রিস্কটা, মানে এই মডার্ন কন্টেম্পোরারি কনসেপ্ট নিয়ে, বা এইভাবে ডিজাইন, ডেকোরেশন, মেনু, এবং এই ডেভেলপ, তখন দেখবেন যে আরেকটা শ্রেণীর লোক আপনার এই রেস্টুরেন্টে আসবে। এবং ওই যে খাওয়ার যে স্পাইসটা, আমরা লাইট স্পাইস আছে, তো এইগুলা শিখাইতে হবে। দেন উই ক্যান বিল্ড আপ এজ এ ইন্ডাস্ট্রি। অ্যাবসলিউটলি, এটা শিখাইতে হবে। থ্যাংক ইউ সো মাচ আপনার সময় থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, টাইম টক অনুষ্ঠানে আজকে আপনাদের সামনে ছিলেন জনাব আব্দুল মুহাইমিন। আমরা ভবিষ্যতে আরও দু একজন গেস্ট এভাবে নিয়ে আসবো। আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।